হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আমাদের আজকের বিষয় হচ্ছে ক্লজ। যে বিষয়টা তোমরা অনেকেই বারবার বলছিলে যে ক্লজ শেখাও ক্লজ শেখাও ক্লজ শেখাও। তো আমি ক্লজ আগে করাইনি, কারণ ক্লজ জানার আগে যে সমস্ত বিষয়গুলো জানা উচিত আমি সেই হিসেবে কিন্তু ক্লাসগুলো তোমাদের দিয়ে এসেছি। এখন আমাদের সময় এসেছে যে একটু কিছুটা হলো তোমাদের মাথায় এখন ক্লজটা ঢুকবে। তো এইটুকু আশা করে আমি কিন্তু ক্লাসটা আজকে দিচ্ছি তোমাদের ক্লজ। তো এই ক্লজ হচ্ছে কি ব্যাপারটা আমাদের ভালো করে বুঝতে হবে। ক্লজটা কি তোমাদের আমি গঠনগত পার্থক্যের ভিত্তিতে যে সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ। গঠনগত পার্থক্যের ভিত্তিতে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। আমি এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কিন্তু ক্লাস আগেই আমি দিয়ে দিয়েছি তোমাদের। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোন সেন্টেন্সগুলোকে বলা হয় সেটা কিন্তু আমি দিয়েছি। আজকের যে বিষয় সেটা হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে জানবো। এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে জানতে গেলে ক্লজ করা মানেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে জানা। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে ভালো করে বুঝতে গেলে আমাদের এই ক্লজগুলোকে জানতে হবে। তো ক্লজ কি? ক্লজ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বাক্যাংশ, বাক্যের একটা অংশ, ওটা পার্ট অফ স্পিচ নয়, কিন্তু অপ্রধান বাক্য যেটাকে ক্লজ বলা হয় সেটা হচ্ছে অপ্রধান বাক্য। তো এই কমপ্লেক্স সেন্টেন্সের কথা একবার ভাবো। কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য। কমপ্লেক্স মানে জটিল বাক্য। তো জটিল বাক্য কাকে বলে? যে সমস্ত বাক্যে একটা প্রধান বাক্য বা প্রিন্সিপাল ক্লজ থাকে। কি থাকে? প্রিন্সিপাল ক্লজ। যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো বললাম কি, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল বানানটা একটু ভুল হচ্ছে এখানে, প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ প্রধান বাক্য, যাকে আমরা বলি প্রধান বাক্য। আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্য। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি বলি? অপ্রধান বাক্য। তো প্রিন্সিপাল ক্লজকে বলি প্রধান বাক্য, সাবঅর্ডিনেট ক্লজকে বলি অপ্রধান বাক্য। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অপ্রধান বাক্যকে আমরা কি বলতে পারি? পরাধীন বাক্য, যে কিনা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এই যে অপ্রধান বাক্যগুলো, এর অর্থ প্রকাশ করতে গেলে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হয়। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সঙ্গে না থাকলে সাবঅর্ডিনেট ক্লজের অর্থ প্রকাশ পায় না। মানে আপচা অধরা কেমন যেন মিনিংলেস মনে হবে। যেমন ধরো আমরা যদি বলি, সে বলেছিল যে আমি কাজটি করিনি। এখানে হচ্ছে সে বলেছিল একটা বাক্য, আর একটা হচ্ছে যে আমি কাজটি করিনি। এখানে যে আমি কাজটি করিনি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অপ্রধান বাক্য। আর প্রধান বাক্য বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সে বলেছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো যদি আমরা এরকম ভাবি, সে বলেছিল যে আমি কাজটি করিনি, এরকম বললাম। তো এই যে আমি কাজটি করিনি, এই কথাটা যদি তোমরা কাউকে গিয়ে বলো যে আমি কাজটি করিনি, সে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবার যদি তাকে গিয়ে বলো যে সে বলেছিল যে আমি কাজটি করিনি, তাহলে কথাটা কি স্পষ্ট হলো, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের মানেটা প্রকাশ পেল। এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটার মূল ব্যাপারটাই এটা, যে প্রিন্সিপাল ক্লজের উপর সাবঅর্ডিনেট ক্লজটা নির্ভরশীল হয়। আর প্রিন্সিপাল ক্লজের মানের উপরই, প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া সাবঅর্ডিনেট ক্লজের মানে কিন্তু প্রকাশ পায় না। এবার দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজটা শুধুমাত্র কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেই তোমরা পাবে, অন্য কোনো সেন্টেন্সে পাবে না। সুতরাং আমরা ক্লজ শিখবো শুধুমাত্র এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে জানতে গিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সটাকে জানা মানেই ক্লজ জানতে হবে তোমাকে। ক্লজ, তো আজকের বিষয় আমাদের ক্লজ। তো আমরা শুরু করছি ক্লজের উদাহরণ। তোমরা ভালো করে মনে রাখবো, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের চলছে। তো এই ক্লজগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়: নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ বা নমিনেটিভ ক্লজ,
অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3 ভাগে ভাগ করা হয়। তো এই তিনটি ভাগের আমি 3টা আলাদা করে ক্লাস তোমাদের দিয়ে দেবো। তো আজকে তোমরা বুঝে নাও যে ক্লজ আমরা কোনগুলোকে বলবো। বলছে আই নো, আমি জানি, আই নো, আমি জানি। তোমরা এইটুকু বাক্যকে দেখো, আমি জানি। এখন এইটুকু যদি নাও থাকে, দ্যাট হি ইজ অনেস্ট, এর কিন্তু অর্থ প্রকাশ পেল আই নো, আমি জানি, কিছু একটা জানি আমি। কিন্তু এইটুকু যদি না থাকে, অর্থাৎ আই নো কথাটা না থাকে, যদি এইটুকু দেখি আমরা, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ, যে সে হয় সৎ, এই কথাটা তোমরা যদি কাউকে গিয়ে বলো যে সে হয় সৎ, যে ব্যক্তিকে তুমি বলছো সে কিন্তু কিছুই বুঝতে পারবে না, অর্থাৎ পারলো না। তাহলে তোমাকে এই বাক্যের অর্থ প্রকাশ করতে গেলে এই বাক্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে, এই বাক্যের অর্থ প্রকাশ করতে গেলে এই বাক্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে। সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর এই যে এইটুকু, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কি, প্রধান বাক্য বা স্বাধীন বাক্য। আমরা বলতে পারি প্রধান বাক্য বলতে পারি, স্বাধীন বাক্য বলতে পারি, মেইন ক্লজ বলতে পারি। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি বলি, অপ্রধান বাক্য, পরাধীন বাক্য, এরকম বলি। মানে কি দাঁড়াচ্ছে, আই নো, আমি জানি যে হি ইজ অনেস্ট, সে হয় সৎ, আমি জানি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যে সে হয় সৎ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপর দেখো, দিস ইজ দ্য বয়, এই হচ্ছে সেই ছেলেটি, হু, যে, কেম হেয়ার, যে এখানে এসেছিল। দিস ইজ দ্য বয়, এই হচ্ছে সেই ছেলেটি, হু কেম হেয়ার, যে এখানে এসেছিল। দেখো, যে এখানে এসেছিল, শুধু এই কথাটা যদি তোমরা কাউকে গিয়ে বলো তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না কে যে এখানে এসেছিল বলতে ওর প্রশ্ন কে এখানে এসেছিল। কিন্তু যখনই তুমি এইভাবে বলছো যে এই হচ্ছে সেই ছেলেটি যে এখানে এসেছিল, তখন কিন্তু শ্রোতা, অর্থাৎ যাকে তুমি বললে, সে কিন্তু তোমার কথার অর্থটা বুঝতে পারলো সম্পূর্ণরূপে বা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারলো। সুতরাং দিস ইজ দ্য বয়, এই হচ্ছে সেই ছেলেটি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্য, মেইন ক্লজ। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অপ্রধান বাক্য, সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আরও ভালো আমরা বুঝতে পারবো যখন আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ করব, তখন কিন্তু আরও এই ক্লজগুলোর সম্বন্ধে ধারণাটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি হলো, দিস ইজ দ্য বয় হু কেম হেয়ার, এই হচ্ছে সেই ছেলেটি যে এখানে এসেছিল। দেখো, ব্যক্তির পরে হু বসছে, আমি এই জিনিসগুলো তোমাদের পরের ক্লাসে বোঝাবো। হুটা কেন বসে, এখানে কীভাবে বসে, ব্যক্তির পরে বেসিক্যালি হু বসে। হু দিয়ে বেসিক্যালি কি করা হয়, হু দিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু এখানে হু দিয়ে প্রশ্ন করা হয়নি, এখানে কিন্তু হু এর অর্থ যে। হি গোজ টু হোম, সে বাড়ি যায়, হি গোজ টু হোম হোয়েন এভার হি লাইকস, সে যখন চায় তখন সে বাড়ি যায়। দেখো, হোয়েন এভার হি লাইকস, যখন তার খুশি বা যখন সে চায় তখন সে বাড়ি যায়। তাহলে সে বাড়ি যায়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর যখন সে চায় বা যখন তার ইচ্ছা হয়, এখানে দেখো, এখানে মানেটা হচ্ছে হি লাইকস মানে কি, সে পছন্দ করে। হোয়েন এভার হি লাইকস মানে যখন সে পছন্দ করে তখন সে বাড়ি যায়। অর্থাৎ এই কথাটাকে বাংলায় আমরা শুদ্ধ বাংলায় বলতে গেলে কি বলবো, যখন তার ইচ্ছা হয় তখন সে বাড়ি যায়। তো এই জন্যই আমাদের কিন্তু ইংরেজির ক্ষেত্রে ইংরেজি আর বাংলার কনফিউশনটা কিন্তু এই জায়গাটাই তৈরি হয়। আমরা কি দেখি, বড় বড় নোটসের মধ্যে, ভালো ভালো নোটসের মধ্যে এত সুন্দর সুন্দর বাংলা মানে করা বেঙ্গলি মিনিংসগুলো দেখি, আর ওগুলোকে কী করি আমরা হুবহু মুখস্থ করি, যে কারণে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারি না, ভালো করে ইংরেজি বুঝতেই পারি না। এবার বুঝতে গেলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লক্ষ্য করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, তোমরা ভালো করে যদি সেন্টেন্সগুলো ভালো করে জানো তাহলে কিন্তু এই জিনিসগুলো ধরতে তোমাদের সুবিধা হয়। হোয়েন এভার মানে যখনই, হি লাইকস সে পছন্দ করে, যখনই সে পছন্দ করে, হি গোজ হোম সে বাড়ি যায়, সে যখন পছন্দ করে তখন বাড়ি যায়। তার মানে কি, যখন তার ইচ্ছা হয় তখন বাড়ি যায়। নোটের মধ্যে থাকলে কি থাকবে, তার যখন ইচ্ছা হয় তখন সে বাড়ি যায়, এরকম থাকবে। সুতরাং ওই নোটসের মানেটার সঙ্গে সবসময় এটার হুবহু মানে করবে না, তোমরা এভাবে বুঝে করার চেষ্টা করবে।
হি গোস হোম, সে বাড়ি যায়, হোয়েন এভার, যখনই, হি লাইকস, পছন্দ করে, অর্থাৎ যখন তার পছন্দ হয়, যখন তার ইচ্ছে করে তখন সে বাড়ি যায়। নেক্সট, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, দ্য ম্যান, লোকটি, এখানে দেখো ম্যান হলে কি লোক, মানুষ। এবার যদি দা ম্যান হয় তখন কিন্তু হয়ে যায় লোকটি, মানে টিটা, খানা খানি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দা আর্টিকেলটাকে ব্যবহার করি। দা ম্যান, লোকটি। যে মানে কে, লোকটি। দ্য ম্যান হু, যে। দ্য ম্যান হু কমিটেড, লোকটি যে করেছে, দ্য মার্ডার, কমিট মানে মার্ডার, করা, কমিটেড দ্য মার্ডার, মার্ডারটি বা হত্যাটি যে করেছে, হ্যাজ বিন অ্যারেস্টেড। অর্থাৎ এইখানে একটু কনফিউশনটা বাড়বে তোমাদের। এই যে দ্য ম্যানটা, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অ্যারেস্টেড এটা হচ্ছে মূল ভার্ব। তার মানে দেখো দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, এটুকু বাদ দিয়ে ভাবো, হু কমিটেড দ্য মার্ডার, এটুকু বাদ দিয়ে ভাবো দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড। এটা কিসের স্ট্রাকচারে তোমরা পড়েছো? অবশ্যই তোমরা একবার খেয়াল করে দেখো, যদি তোমরা আমার ক্লাসগুলো ঠিকঠাক করে এসেছো তাহলে বুঝতে পারবে এরা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা সাবজেক্ট, হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম, এটা প্যাসিভ স্ট্রাকচার। কোন প্যাসিভ স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ যদি তোমরা লেখো তাহলে কি হবে? যেমন ধরো, রাম হ্যাজ কিল্ড এ টাইগার, এইটাকে প্যাসিভ করো তাহলেই তোমরা বুঝতে পারবে। অবজেক্টটাকে সাবজেক্ট করো, এ টাইগার, হ্যাজ থাকলে কি হয়? হ্যাজ বিন কিল্ড, থার্ড ফর্ম আসেই অলরেডি, এখানে থার্ড ফর্ম বসিয়ে দাও। তারপর কি থাকবে? বাইরাম, তাই না? তো বাইরামটা যদি আমরা না লিখি চলবে না। একটি বাঘ হত্যা করা হয়েছে, একটি বাঘ মারা হয়েছে, রামের দ্বারা কথাটা আমরা বাদ দিলাম, রামের দ্বারা কথাটা বাদ দিয়ে বললাম একটি বাঘ হত্যা করা হয়েছে। এখানে কিন্তু এই স্ট্রাকচারটাই মেনটেন করা হয়েছে। দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে, লোকটিকে গ্রেপ্তার করা, অ্যারেস্ট মানে কি? গ্রেপ্তার করা। লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে কার দ্বারা? পুলিশের দ্বারা। তোমরা একবার ভাবো, বিষয়টা খুব সহজ। লোকটিকে গ্রেপ্তার করে, এবার তোমরা কিন্তু এরকম ধরো না যে লোকটি গ্রেপ্তার করেছে, এখানে লোকটি করেনি, কিন্তু লোকটিকেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দ্বারা, অর্থাৎ এটি প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্মবাচ্যে। বোঝা গেল কথাটা? তাহলে মেন ক্লোজ হচ্ছে এইখানে, এইটুক থেকে শুরু করে এইটুকু হচ্ছে মেন ক্লোজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা দেখো এইরকম হবে, দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এখানে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হু কমিটেড দ্য মার্ডার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো এই ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ তোমরা কিন্তু অনেকেই দেখে থাকবে। আমি আরও এই ধরনের অনেক উদাহরণ করাবো, যখন তোমাদের নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ করাবো, তখন কিন্তু এই ধরনের অনেক উদাহরণ আমি তোমাদের করাবো। তো তবু আর দু একটা জিনিস আমি এখানে দেখানোর চেষ্টা করবো তোমাদের। দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, এখানে সাবজেক্টটাকে সামনে রেখে এখানে যে এই যে হু কী করে বসে, হু হচ্ছে সবসময় আমি বলেছি ব্যক্তির পরে কিন্তু হু বসবে। যখন বস্তু হয় তখন যেমন হুইজ বসে, ব্যক্তি হলে হু বসে। আর এখানে আমি মানে পরিপ্রেক্ষিতে বলে রাখি, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা হচ্ছে একটা নাউন ক্লজ, দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হি গোজ হোয়েনেভার হি লাইকস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি করে অ্যাডজেক্টিভ হয়, কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, কিভাবে নাউন ক্লজ হয়, দেখতে চাও তো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা অবশ্যই দেখবে। আমি তোমাদের সেই ক্লাসগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝাবো। আজকের ক্লাসে তেমন কিছু বোঝাচ্ছি না, আজকের ক্লাসে শুধু এতটুকুই যে তোমরা ক্লজ কোনটাকে মানে কোন ক্লজগুলোকে নাউন ক্লজ বলবে। তাহলে আমরা কি বুঝছি যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, অর্থাৎ অপ্রধান বাক্যাংশ, এই অপ্রধান বাক্যটাই কিন্তু হচ্ছে নাউন ক্লজ, এই অপ্রধান বাক্যটাই কিন্তু ক্লজ। এই বাক্যগুলোই হবে কখনো হবে নাউন ক্লজ, কখনো হবে অ্যাডজেক্টিভ ক্লজ, কখনো অ্যাডভার্বিয়াল ক্লজ। কীভাবে হয় সেটা আমরা করব, খুব সহজভাবেই বুঝবো। এরা একদমই কঠিন জিনিস নয়, একমাত্র সেই সমস্ত স্টুডেন্টের কাছে এই জিনিসগুলো কঠিন বলে মনে হবে যারা কি করবে,
যারা আগের ক্লাসগুলোকে মিস করে আসবে। আমি বারবার বলি, এটা আমার চ্যানেলকে প্রমোট করার জন্য বলছি না, তোমাদের শেখার জন্য বলছি। তোমরা যদি ওই ধাপগুলো না শিখে আসো তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো, টেন্স সেন্টেন্স তো বুঝতেই হবে তোমাদের। টেন্স সেন্টেন্স ঠিকঠাক না বুঝলে তোমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কী করে বুঝতে পারবে? অসম্ভব। কোনোভাবেই কিন্তু এই স্ট্রাকচারগুলো বুঝতে পারবে না। এখন দেখো, আমি বারবার বলছি, যত জটিলতা কিন্তু এখানে আসবে, খুব জটিলতা কিন্তু আসবে যখন আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ করব। জটিলতা আসবে কাদের ক্ষেত্রে? যারা এই সেন্টেন্স, টেন্স এই পার্টগুলো করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতাটা খুব বেশি আসবে। তাই আমি বলছি, তোমাদের জটিলতা না বাড়িয়ে তোমরা আগে ওই ক্লাসগুলো করো, তারপরে এই ক্লাসগুলো করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর যে জায়গাটায় বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদের সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব নাউন ক্লজ। এই ক্লজই আমরা দেখব, ক্লজটাকেই দেখব, কমপ্লেক্স সেন্টেন্সের ভাগগুলোই দেখব। কমপ্লেক্স সেন্টেন্সের আমি কয়টি ভাগ বললাম? 3টি ভাগ বললাম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এর মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের 3টি ভাগ। ক্লজের সেন্টেন্সের গঠনগত পার্থক্যের ভিত্তিতে যে 3টি ভাগ, তার মধ্যে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সের 3টি ভাগকে আমরা দেখব। কমপ্লেক্স সেন্টেন্সকে আবার 3টি ভাগ করছি আমরা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3টি ভাগকে আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর অবশ্যই কিন্তু সেখানে একটা করে দেখব। নাউন ক্লজ একদিন দেখব, অ্যাডজেক্টিভ ক্লজ একদিন, অ্যাডভার্বিয়াল ক্লজ আরেকদিন। ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকুই। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন আইকনটি অন করে রাখো, এবং অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই জানাবে কেমন লাগছে ক্লাস, আর কি সমস্যা হচ্ছে তোমাদের, ডাউটসগুলো ক্লিয়ার করতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।